অর্থনৈতিক চাপের মুখে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, আয়ের সঙ্গে ব্যয় মেলানো কঠিন হয়ে পড়ছে, আর কর্মসংস্থান সুযোগ আগের মতো বাড়ছে না। তবুও মানুষ লড়ে যাচ্ছে উন্নতি আর বাস্তবতার এই টানাপোড়েনের মধ্যে। এই সব কিছু মিলিয়ে কেমন আছে বাংলাদেশের মানুষ, এই প্রসঙ্গে আজ আলোচনা করব। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমস। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে জুমে যুক্ত রয়েছেন ডক্টর ওয়াসেল বিন সাদাত, অর্থনীতিবিদ, সহকারী অধ্যাপক, IBA, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর মাজেদুল হক, আমি প্রথমে আপনার কাছে আসতে চাই। আমি যেমনটা বলছিলাম যে অর্থনীতির চাপের মুখে নিত্য প্রয়োজন জিনিসের দাম ক্রমাগতই বাড়ছে। এই যে বর্তমান অর্থনৈতিক অবস্থা, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কতটা পরিবর্তন হয়েছে কি মনে করছেন? জি, দেখেন যে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই আপনার উন্নত জীবনযাপন তো দূরে থাক, মানে টিকে থাকার লড়াই করছে। এবং এটা কিন্তু আজকে থেকে শুরু হয় নাই, এটা বিগত রাজনৈতিক সরকার থেকেই কিন্তু এটার উৎপত্তি। যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো, সেই যুদ্ধকে কেন্দ্র করে আপনার ইম্পোর্ট রিলেটেড ইনফ্লেশন বেড়ে গেল। এটা সারা পৃথিবীতেই হয়েছিল। কিন্তু দুঃখজনক যে আপনার দক্ষিণ এশিয়ার সমস্ত দেশ, সারা পৃথিবী আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারলেও, সক্ষমতা অর্জন করতে পারলেও বাংলাদেশ সেটা পারে নাই। যা হোক, এগুলো অনেকগুলো কারণ রয়েছে। কেন পারে নাই সেগুলো রাজনৈতিক কারণই বেশি। দ্বিতীয় নম্বর কথা হলো যে মূল্যস্ফীতি যখন বেড়ে চলে বা এটাকে যখন থামানো যায় না, তখন আপনার দেশের যে নিম্ন আয়ের মানুষ এবং মধ্য আয়ের মানুষ, এটা তো বেশি পরিমাণ আপনার দেশে। কিন্তু এই যে নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষগুলো, তাদের যে আয়, সেই আয় থেকে 60% কাছাকাছি সে খাদ্যপণ্য ক্রয় করার জন্য সে ব্যয় করতে হয় তাকে। এবং এটার পাশাপাশি যেটা রয়েছে, আমাদের দেশের চ্যালেঞ্জ আরও রয়েছে যে শিক্ষা ব্যয় এবং চিকিৎসা ব্যয় অনেক বেশি আমাদের দেশে। এবং বিগত এক দশকের বাজেট যদি আপনি দেখেন, যে জাতীয় বাজেট, সেটা আমরা বরাবরই বলে এসেছি যে শিক্ষা খাত এবং চিকিৎসা খাতকে অগ্রাধিকার দিতে হবে। বাট এই যে এমনও দেখা গেছে যে প্রত্যেকটা পরিবারেই কিন্তু একটা স্থায়ী একটা রোগ রয়েছে। প্রত্যেকটা পরিবারের এই স্থায়ী রোগকে নির্মূল করার জন্য হোক, কন্ট্রোল করার জন্য হোক, তার কিন্তু নিয়মিত ওষুধ সেবন করতে হয়। এবং বাংলাদেশে চিকিৎসা ব্যয়টা কিন্তু আসলে আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা কিন্তু অনেক বেশি পরিমাণ। এর একটা হচ্ছে খাদ্যপণ্য দাম, একটা হচ্ছে চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয় বা শিক্ষা উপকরণ, সব মিলায়ে সাধারণ মানুষ এখন ঠিক আপনার দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে 6 কোটি। দেখা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে সাথে ওষুধের দামও অনেক বেশি বাড়ছে, এবং ওষুধের দামও এটা বাড়ছে। এবং এটা একটা নজরদারিও হওয়া দরকার। যে আরেকটা বিষয় হলো যে তাহলে 6 কোটি মানুষ এখন বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে। আর 2022-এর পর থেকে তো আপনার দারিদ্র্যের হার বেড়েই চলেছে। দারিদ্র্যের হার কিন্তু বাংলাদেশে 2016 সাল পর্যন্ত খুব ভালো অবস্থানে ছিল। এরপর থেকে নানা প্রতিকূলতার পরিবেশের কারণে দারিদ্র্যের হারটা বেড়েই চলেছে। তা আমি বলবো যে আসলে সাধারণ মানুষ যারা কর্মজীবী ছিল, পরে অন্তর্বর্তী সরকার আসলো গত বছরের আগস্ট মাসে, আসার পরে যেটা দেখা গেছে যে অনেক কলকারখানাও বন্ধ হয়ে গেছে। এবং সেটা রাজনৈতিক কারণে হোক, এবং যেটা সামাজিক কারণে হোক এবং বৈশ্বিক কারণে হোক, কলকারখানা বন্ধ হয়েছে। এবং আমরা গ্যাস সুবিধা বাড়াতে পারিনি, আমরা বিদ্যুতের সুবিধা বাড়াতে পারিনি। এতে করে আমরা যেহেতু জ্বালানির সুবিধা বাড়াতে পারিনি, সুতরাং কলকারখানার যে উৎপাদন ব্যাহত হয়েছে। এবং আপনার যখন একটা দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে, তখন তো আপনার উৎপাদন খাতে তো আপনার একটা আপনার বড় ধরনের প্রভাব পড়ে। দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনার আপনি তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, যখনই এই ধরনের সরকার থাকে তখন কিন্তু অর্থনীতি এতটা গতি আসে না। অর্থনীতি এখন কিন্তু বাংলাদেশের অর্থনীতি গতিহীন অর্থনীতি হয়ে গেছে। এর মানে কি? মানে মানুষের কর্মসংস্থান হচ্ছে না, উৎপাদন হচ্ছে না, আপনার দেশের যে আয়, সে আয়ও কমে যাচ্ছে, জিডিপি প্রবৃদ্ধিও কিন্তু কমে যাওয়ার মতন হয়েছে। তাহলে এতে করে যেটা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের
কে মুক্তি দেওয়ার জন্য আপনাকে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য কর্মসংস্থানে যে আপনি মজুরি পাচ্ছেন বা আপনি বেতন পাচ্ছেন, সেই মজুরি এবং বেতন মূল্যস্ফীতি বাড়ার সাথে সাথে এটাকে সামঞ্জস্য করতে হবে। তাহলে সাধারণ মানুষের মজুরিটা যদি যারা কাজ করছে মজুরির বিনিময়ে, যারা মজুরি পাচ্ছে, তাদের মজুরি হারটা মূল্যস্ফীতি যে হারে বাড়ছে তার থেকে বেশি হারে বাড়িয়ে দিতে হবে, তাহলে সাধারণ মানুষের মুক্তি হবে। আরেকটা বিষয় হলো যে দেখেন যে বাংলাদেশের অত্যন্ত দুঃখজনক, সাধারণ মানুষের জন্য একটা দুঃখজনক একটা মেসেজ। বাংলাদেশে আপনার 2-3 বছর ধরেই 40 মাসের বেশি হয়েছে যে হারে মূল্যস্ফীতি বাড়ছে, প্রাইস লেভেল যেভাবে বাড়ছে, সেই হারে কিন্তু আপনার মজুরি হার বাড়ছে না। তাহলে সাধারণ মানুষ, আপনার এই ক্যালকুলেশন থেকেই তো বলা যাচ্ছে যে অর্থনীতিতে যারা শ্রম দিচ্ছে, যাদের শ্রমের বিনিময়ে অর্থনীতি রপ্তানি করছে, আমদানি করছে, রপ্তানি আয় করছে, অভ্যন্তরীণভাবে যারা কাজ করছে, তাদের মজুরি হার বাড়াতে রাষ্ট্র কিন্তু আসলে ওই ধরনের কঠোর ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত নেয় নাই। এর পাশাপাশি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ যে এমপ্লয়মেন্ট এবং বাহ্যিক এমপ্লয়মেন্ট যেটা আছে, আপনার বিদেশের মাটিতে যারা কাজ করছে তাদের বিষয়ে আমরা কি ভাবছি। আমি আবারও ফিরবো আপনার কাছে, তবে এবারে আমি একই প্রশ্ন রাখতে চাই ডক্টর ওয়াসাল বিন সাদাত আপনার কাছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কতটা পরিবর্তন হচ্ছে আপনি কি মনে করেন? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। দেশের এই মোমেন্টে আসলে অর্থনৈতিক সিচুয়েশন বেশ একটা সংকটকালীন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। আমার সহবক্তা যেরকম যে বিষয়গুলোকে বলেছেন সবগুলাই আসলে এখানে একটা এগুলি মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা জটিল সমস্যার সৃষ্টি হয়েছে। একটা তো হচ্ছে যে আমরা উত্তরাধিকার সূত্রে একটা আমাদের যে আমাদের কিছু স্ট্রাকচারাল বা কাঠামোগত সমস্যার জায়গা তো রয়েছে, বাট আমাদের যেটা একটা বড় গর্বের জায়গা ছিল অর্থনৈতিক জায়গা দিয়ে, সেটা হচ্ছে যে আমাদের সামষ্টিক অর্থনীতি এই জায়গায় একটা ব্যালেন্স ছিল। হ্যাঁ, বাট আপনার কোভিড এর সময় থেকে আমাদের এক্সটার্নাল ইকোনমি সহ আমাদের ট্রেড এবং ইনফ্লেশনের জায়গাগুলোতে বেশ বড় ধরনের আমরা ধাক্কা খাওয়া শুরু করি, এবং পরবর্তীতে যখন আমাদের 5ই আগস্টে যখন আমাদের রাজনৈতিক পট পরিবর্তনটা ঘটলো, তখন আসলে আমাদের সামনে একটা প্যান্ডোরার বক্সের মতো অনেক কিছু জিনিস খুলে গেল, পার্টিকুলারলি আপনার ব্যাংকিং সেক্টর। এবং মূলত আরেকটা যেটা বড় সমস্যা ছিল, দীর্ঘকাল ধরে আমাদের দেশে প্রবৃদ্ধি ঘটছিল, কিন্তু সেই প্রবৃদ্ধিটা আসলে আপনার ইকুইটেবল ছিল না, এবং তার সাথে এমপ্লয়মেন্ট বা আপনার কাজের যেই প্রবৃদ্ধি তার সাথে আমাদের জিডিপি প্রবৃদ্ধির সম্পর্কটা ছিল না। এই জন্য একটা কথা প্রায় বলা হতো জবলেস গ্রোথ। আচ্ছা, আর ইনফ্লেশনের যে বিষয়টা, ইনফ্লেশনের ব্যাপারে এখানে কয়েকটা ইস্যুস তো আছে। একটা হচ্ছে যে আমাদের যে সামষ্টিক অর্থনীতির অবস্থা, আমাদের এক্সচেঞ্জ রেট পলিসি যেটা ছিল, সেখানে আমরা টাকাকে কৃত্রিমভাবে শক্তিশালী করে রাখার কারণে পরবর্তীতে যখন আমাদের রিজার্ভের উপরে চাপ আসলো, আমরা যখন এক্সচেঞ্জ রেটটাকে ফ্লেক্সিবল করে দিলাম, হ্যাঁ, তখন কিন্তু আমাদের এই ইম্পোর্ট ইনডিউসড ইনফ্লেশন যেটা আমরা বলি, সেই ধাক্কাটাও এসে লাগলো সাপ্লাই সাইড ডিসরাপশনের সাথে সাথে এই জায়গাগুলা। আর এবং যেহেতু আপনার এই মোমেন্টে আসলে একটা বড় ধরনের আস্থার সংকট দেখা যাচ্ছে, বিভিন্ন অর্থনৈতিক সূচকের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে আসলে এই মোমেন্টে আমাদের প্রাইভেট সেক্টর গ্রোথ বলতে গেলে নাই। তারা নতুন কোন ইনভেস্টমেন্টে যাচ্ছেন না, নতুন প্রোডাকশনের দিকেও যাচ্ছেন না, বরং এক্সিস্টিং যেই আপনার জায়গা ইয়েগুলো ছিল, যেই শিল্প প্রতিষ্ঠানের জায়গা, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্টের উপরে বড় ধরনের একটা সমস্যার জায়গা আমরা ফেস করছি। তো এখন তার মানে সামনের দিকে আমাদের এমপ্লয়মেন্ট একটা বড় ধরনের সমস্যা তৈরি করবে। মনে রাখবেন আমাদের যে রাজনৈতিক পট পরিবর্তন 5ই আগস্টে হয়েছিল, তার পিছনেও কিন্তু ফান্ডামেন্টাল একটা কারণ ছিল আপনার এই কাজের সুযোগহীনতা। তো এটা কিন্তু যেই সরকারি আমাদের পরবর্তীতে ক্ষমতায় আসবেন তাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে ইনফ্লেশন এবং এমপ্লয়মেন্ট, মানে পণ্যের ঊর্ধ্বগতি একদিকে, আরেকদিকে হচ্ছে আপনার যেহেতু কাজের স্বল্পতা। আর পণ্যের ঊর্ধ্বগতির জন্য
আরেকটা বিষয় যেটা দরকার সেটা হচ্ছে আপনার সমন্বিত বাজার তদারকি কর্মসূচি, এবং সেই জায়গাতে আমাদের বাজারে যে জায়গাতে সিন্ডিকেট বা যে জায়গাতে আপনার কিছু মানুষ পণ্য মজুত করে রেখে কৃত্রিমভাবে বাজারে সংকটের সৃষ্টি করেন, এবং একই সাথে আপনার প্রোডাকশন থেকে মানে আপনার রুরাল এরিয়া থেকে আরবান এরিয়ায় আসার ক্ষেত্রে পণ্যের দামের যে আপনার বৃদ্ধি, সেটা আমার কাছে মনে হয় যে এখানে আপনার অনেক কিছু করার জায়গা আছে, যেখানে আমরা মাঝখানে আসলে অনেকখানি টাকা, যেখানে আসলে কৃষকরাও টাকা পাচ্ছেন না, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর আমরা কনজিউমাররাও বেশি দাম দিয়ে কিনছি। আর সবশেষে একটি শঙ্কার কথা বলি, যেহেতু সামনে ইলেকশনের সময়টা আসতেছে, আমরা এভাবে সবসময় দেখে এসেছি এবং এটাই আসলে অর্থনৈতিকভাবে সত্য, এই সময়টাতে কিন্তু আপনার একটা ইনফ্লেশনারি প্রেশার কাজ করে, কারণ মানুষের হাতে নানা সোর্স থেকে এই সময় কিছু আপনার তারল্য আসে, মানে তাদের হাতে বিভিন্ন জায়গা থেকে টাকা আসে, সেটা রাজনৈতিক উৎস এবং নির্বাচন রিলেটেড যে কর্মকাণ্ড সেখান থেকেও আসে। তো যখন মানুষের হাতে টাকা থাকবে এবং বাজারে যদি আপনার পণ্যের ঘাটতি থাকে, আমরা সবসময় জানি আসলে যোগান এবং চাহিদা এর মাধ্যমে বাজারে পণ্যের দাম নির্ধারিত হয়। তো একটি কিন্তু বড় সংখ্যার জায়গায় রয়েই গেল যে এই সময়টাতে বাজার কিভাবে রেসপন্স করবে এবং পণ্যের দাম কোথায় যেয়ে দাঁড়াবে। ধন্যবাদ। ডক্টর ওয়াসিল বিন সাদাত, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। জনাব মাজেদুল হক, আমি এবার জানতে চাই, এই যে চাকরি ও কর্মসংস্থানের বর্তমান অবস্থা কি দেশের মানুষকে স্থিতিশীল জীবন দিতে পারছে? কি মনে করছেন এই বিষয়ে? দেখেন যে বাংলাদেশ এখন সব থেকে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে সে কর্মসংস্থানকে কেন্দ্র করে। আপনার দেশের অভ্যন্তরের কর্মসংস্থান বলেন এবং বিদেশের কর্মসংস্থান বলেন, কারণ বৈদেশিক কর্মসংস্থান কিন্তু বাংলাদেশের চ্যালেঞ্জ কিন্তু দিনে দিনে বাড়ছে। আমরা হয়তো দেখছি যে রেমিটেন্স 30% কাছাকাছি প্রবৃদ্ধি হয়েছে প্রায় 1 বছরে, তাহলে তো আমরা একটা ভালো অবস্থানে আছি। আমি বলবো যে বৈদেশিক কর্মসংস্থানের বাজারটা যদি আমি বলি, বিগত 10-12 বছর ধরে এটা 8-9টা বাজার বন্ধ হয়ে গেছে। লিবিয়ার বাজার বন্ধ হয়েছে, ইরাকের বাজার বন্ধ হয়েছে, মালয়েশিয়ার বাজার গত বছর বন্ধ হয়েছে, সংযুক্ত আরব আমিরাত জানুয়ারি থেকে ভিসা দিবে না। তাহলে এইভাবে কিন্তু অস্থিরতা চলছে, যদি আমি বৈদেশিক শ্রমবাজারের কথাটা প্রথমে বলি। এবং বৈদেশিক শ্রমবাজার কিন্তু দিনে দিনে সংকুচিত, এটা বাংলাদেশের জন্য একটা খুব মানে আমি বলবো খারাপ মেসেজ। কেন সংকুচিত হচ্ছে? তার কারণ হচ্ছে যে আমরা যে চোরাচালানের মাধ্যম দিয়ে যে মানব পাচার করা হয় বাংলাদেশ থেকে, মানব পাচারের দিক থেকে কিন্তু সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ এখন অন্যতম অবস্থানে রয়েছে। এই মানব পাচার ভূমধ্যসাগর দিয়ে যে ইটালি যাওয়া, লিবিয়া যাওয়া, এই যে বিষয়গুলোকে উন্নত দেশগুলোকে তারা কিন্তু এটাকে ভালোভাবে নেয় নাই। তারা দেখছে যে যেহেতু বাংলাদেশ মানব পাচারে অনেক অগ্রসর হয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, সুতরাং বাংলাদেশ থেকে আমরা আসলে ম্যান পাওয়ার আর নিতে চাচ্ছে না, ওই ধরনের কিন্তু একটা বিষয় কাজ করছে এখন। তো আস্তে আস্তে শ্রমবাজারগুলো কিন্তু সংকুচিত হচ্ছে। এর একটা এভিডেন্স যদি বলি, 2024 সালে 10 লাখের উপরে, 10 লাখের কিছু বেশি বৈদেশিক শ্রমবাজারে প্রবেশ করেছে। এর ভেতরে আপনার 95% কর্মী গেছে 5টা দেশে, তাই না? 90 থেকে 95% কর্মী গেছে 5টা দেশে, 5টা দেশের ভিতরে সীমাবদ্ধ। তাহলে বাকি দেশগুলো কোথায় গেল না কেন? তাহলে আমার তো আসলে সেখানেও একটা সমতা দরকার। আপনার কোরিয়ার বাজারে আপনাকে মানুষ পাঠাতে হবে, জাপানের বাজারে পাঠাতে হবে। কোরিয়া 2006 সাল থেকে একটা আপনার কর্মসূচির মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে লোক যে কোটা ছিল, সেখানে হয়তো 40,000 কোটা ছিল, বাংলাদেশ থেকে গেছে মাত্র 15,000। বাট নেপালে তার যদি 400 কোটা থাকে, সে 390 জনকে পাঠাচ্ছে নেপাল। আপনি দক্ষিণ কোরিয়া বলেন, জাপান বলেন, তাহলে নেপাল যদি পারে, তাহলে বাংলাদেশ কেন পারছে না? তাহলে আপনি বলছেন যে কর্মসংস্থানের বিষয়টা, আমি বলছি যে কর্মসংস্থানের বিষয়টা কিন্তু চ্যালেঞ্জ রয়ে গেছে, একটা অভ্যন্তরীণ বাজারে, একটা হচ্ছে বৈদেশিক শ্রমবাজারে। তাহলে বৈদেশিক শ্রমবাজারে আমি দক্ষিণ কোরিয়া যে রিকোয়ার্ড যে যোগ্যতা চাচ্ছে, যে দক্ষ শ্রমিক চাচ্ছে, সেটা আমরা এখনো পর্যন্ত প্রডিউস করতে সক্ষমতা অর্জন করিনি। জাপানে 1 কোটি মানুষের প্রয়োজন এখনো, জাপানে যে ধরনের দক্ষ লোক দরকার সেটা আমরা এখনো পর্যন্ত প্রডিউস করতে পারিনি। হয়তো কাজ চলছে, হয়তো সরকার কর্মসূচি হাতে নিয়েছে, কিন্তু এটা আদৌ সফল হবে কিনা সেটাও একটা দেখার বিষয়। আর অভ্যন্তরীণ বাজারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার বিনিয়োগ যদি না বাড়ে,
অভ্যন্তরীণ বাজারে যদি ব্যবসায়ীরা বলেন, উৎপাদনকারীরা বলেন, যদি কর সুবিধা যদি তারা না পায়, তাদের মনের মতো যদি সুবিধা না পায়, তারা তো উৎপাদন থেকে আসলে সরে দাঁড়ায়। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে অভ্যন্তরীণ বাজারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলার অবনতির কারণে আপনার বিনিয়োগ বাড়তেছে না, রাজনৈতিক অস্থিতিশীলতা কাজ করছে এবং এটার সাথে সামাজিক অস্থিতিশীলতাও বেড়ে গেছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে যেটা হয়েছে যে অভ্যন্তরীণ বাজারটা এখন একটা অস্থিতিশীল বাজার হয়ে গেছে। আপনার কোনো ফ্যাক্টরি সকালে বন্ধ হয়ে যাচ্ছে, কোনোটা বিকালে বন্ধ হচ্ছে, কোনোটা দুপুরে বন্ধ হচ্ছে। এতে করেও অনেক লোক কাজ হারাইছে, ইতিমধ্যে 1 বছর অনেক লোক কাজ হারাইছে এবং বিনিয়োগ যেহেতু আসতেছে না, সুতরাং শ্রমবাজারের অবস্থা, কর্মসংস্থানের অবস্থাটা খুব নাজুক। এবং আরেকটা বিষয় হলো যে আমরা যারা গ্রাজুয়েট বের হচ্ছে তাদের তো আপনার মেজরিটি বেকার থেকে যাচ্ছে এবং যারা যুবক, যারা ইয়ুথ লেভেলে যারা আছে তাদেরকেও আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি না। তাহলে আমার কিন্তু একটা চতুর্মুখী একটা চ্যালেঞ্জের ভিতরে বাংলাদেশের অর্থনীতি কিন্তু পার করছে, বিশেষ করে আপনার কর্মসংস্থানের বিষয়টা। আর কর্মসংস্থান যদি আপনি না বাড়াতে পারেন, এদিকে মূল্যস্ফীতি বাড়তেছে এবং কর্মসংস্থান কমতেছে, আপনার বিনিয়োগ হচ্ছে না, তাহলে তো অর্থনীতিতে আর গতি নাই। তাহলে এই গতিহীন অর্থনীতিটাকে আসলে গতিশীল করতে গেলে যেটা দরকার সেটা একটা রাজনৈতিক সরকার দরকার। রাজনৈতিক সরকার যে নির্বাচনটা সামনে আসছে সেই নির্বাচনটা হইলেই হবে না, সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হতে হবে সবার কাছে। যদি গ্রহণযোগ্য নির্বাচন না হয় তাহলে আবার 6 মাস ধরে আবার দাঙ্গা হাঙ্গামা হবে, কেউ মানবে কেউ মানবে না, বিদেশিরা এটা আবার নেগেটিভ ভাবে দেখবে, তাহলে বিনিয়োগ আবার পিছিয়ে যাবে। তো সুতরাং নির্বাচন যদিও হয় ফেব্রুয়ারি মার্চের দিকে, যদিও নির্বাচন হয়, সেই নির্বাচনটা যেন গ্রহণযোগ্য নির্বাচন হয়। এটা আপনার কর্মসংস্থানকে এটা এগিয়ে নেবে, বিদেশি বিনিয়োগ বলেন, দেশি বিনিয়োগকে আপনার এগিয়ে নেবে। ধন্যবাদ আপনাকে। আমি এবার যুক্ত হতে চাই ডক্টর ওয়াসেল বিন সাদাত আপনার সাথে। এই যে এত এত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে সমান হারে, এক্ষেত্রে কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না, এ বিষয়ে কি বলবেন? পদক্ষেপ নেওয়া হচ্ছে না কারণ আসলে বাজার এবং আমাদের যে বিনিয়োগ যে আবহাওয়া বা বিজনেস ক্লাইমেট, এর জন্য দায়ী আসলে এগুলা যেটা বলেছিলাম মিথস্ক্রিয়া। অর্থনীতিতে আসলে সবগুলা ফ্যাক্টর একসাথে কাজ করে। আমাদের দেশের বাণিজ্যিক আপনার যে আবহাওয়া বা বিজনেস ক্লাইমেট, যেটা বলেছিলাম কাঠামোগত সমস্যা, রেগুলেটরির অনেক ইস্যুস। আপনি যদি দেখেন যে প্রাইভেট সেক্টরকে যে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য যে পরিমাণ আপনার লাইসেন্সিং এর প্রয়োজন হয় এবং যে পরিমাণ আপনার ব্যুরোক্রেটিক হ্যাসেলের ভিতর দিয়ে তাদেরকে যেতে হয়, একই সাথে আমাদের কর ব্যবস্থাকে যদি আপনি একটুখানি অণুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে যদি দেখেন তাহলে দেখবেন যে আসলে এটা একটা আপনার আনজাস্ট ট্যাক্স সিস্টেম আমাদের দেশে প্রিভেইল করে। যারা দেয় তাদের উপরই করের বোঝা আরো চাপিয়ে দেওয়া হয়, যার দরুন আসলে আমাদের প্রাইভেট সেক্টর গুলা তাদের কম্পিটিটিভনেস হারায় এবং এসএমই গুলো তো টিকতেই পারে না। এটারই কিন্তু আরেকটা আপনার একটা ভিশাস সার্কেলের মতো। আমরা যে বলি আমাদের ইনফর্মাল ইকোনমি প্রায় 85% মতো, কারণ আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে ফর্মাল বা ট্যাক্স নেটের আওতায় আনতে পারি না, কারণ এই ট্যাক্স নেটের আওতায় আসার জন্য কারো ভিতরে কোনো প্রণোদনা বা মার্কেট কম্পালশন কাজ করে না, বরং তাদের কমপ্লায়েন্স কস্ট এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে লসে যদি আপনার একটা কোম্পানি চলে তারপরেও তার উপরে আপনি মিনিমাম ট্যাক্সের নামে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেন। এটা হচ্ছে যে এক্সিস্টিং সমস্যার কথা। আর আমরা যেটা বললাম যে আপনার এই মোমেন্টে যেহেতু বিনিয়োগের নতুন সম্ভাবনাগুলা আপনার একটা রাজনৈতিক উত্তরণ ছাড়া আমি দেখতে পাচ্ছি না, অন্তত ইলেকশনের আগে, না সেটা দেশীয় বিনিয়োগের জায়গা থেকে না আন্তর্জাতিক বিনিয়োগের জায়গা থেকে। তো ওই জায়গাটাতে, এবং আমি যদি এই কথা আমি প্রায় বলি যে আমরা জুলাই সনদে অনেক রকমের রাজনৈতিক এবং সংস্কারের কথাবার্তা শুনলেও আমরা কিন্তু একটা জাতীয় অর্থনৈতিক নীতিমালাতে সবাই একমত হতে পারিনি এখনো। এই জিনিসটা মোটামুটি এখানে কিন্তু আপনার ওইভাবে আলোকপাত করা হয়নি। তো এই জিনিসটা লাগবে, একটা হচ্ছে যে স্থিতিশীল রাজনৈতিক আবহাওয়া লাগবে এবং যেখানে আসলে প্রাইভেট সেক্টরে গ্রোথ লাগবে, যেখানে আপনার রাজনৈতিক বিবেচনায় সরকার আর কোনো আপনার লোন দিবে না, কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলা, এবং তখন আপনার ইনভেস্টমেন্ট প্রোডাক্টিভ সেক্টর গুলাতে যখন যাবে তখন আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। আরেকটা যেটা হচ্ছে যে আপনার আত্মকর্মসংস্থানের যে জায়গাটা, সেটাও আপনার দেখতে হবে। আমরা আপনার একটা জিনিস এটা আসলে রিলেট করা যায়, আপনি এই যে বিভিন্ন শহরে এখন দেখবেন যে এত এত ব্যাটারি চালিত রিক্সা,
এটার কারণটা আসলে কি? কারণটা হচ্ছে এটা আমাদের একটা চলমান গবেষণা থেকে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম লোকই আসলে অন্য কোনো কাজ আগে করতেন, যেহেতু তাদের কাজের সংস্থান আর নেই বা চাকরি চলে গিয়েছে, তারা কিন্তু বাধ্য হয়ে এই পেশাটাতে আসতেছেন। এবং আমাদের যেহেতু একটু আগে আমার সহবক্তা বলছিলেন যে আমাদের মজুরির কথা, আমাদের রিয়েল ওয়েজ রেট কিন্তু আসলে আমাদের ইনফ্লেশন রেটের সাথেও বাড়ছে না, বরং এটা এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে রয়ে গেছে। তো তার মানে আপনার আগে যে কৃষিকাজে মজুরি বা ধরেন আপনার শ্রম খাতে যে মজুরি মানুষ পেত, সেটা দিয়ে যে জীবনযাত্রাটুকু তারা জীবনযাত্রার যে মানটুক তারা আপনার বজায় রাখতে পারতো, এখন কিন্তু সেই সমপরিমাণ কাজ করে সেই জীবনযাত্রার মানটা তারা বজায় রাখতে পারেন না। আর একই সাথে স্কিলের কথা এসেছে আমাদের এখানে, এটা অবশ্যই একটি খুব বড় একটা ইস্যু। হ্যাঁ, আমাদের দেশের ইয়াং আনএমপ্লয়মেন্ট, এবং সেখানে আবার মেয়েদের আনএমপ্লয়মেন্টটা বেশি। গ্রাজুয়েট আনএমপ্লয়মেন্ট বাংলাদেশের বিশ্বের মধ্যে এক সম্মুখ সারির একটি দেশ। মানে আমাদের ইউনিভার্সিটি কোয়ালিটি গ্রাজুয়েটস তৈরি করতে পারেন না, মানে আমাদের কারিকুলাম গুলো আপডেট না। এবং সামনের দিনে যে প্রযুক্তিগত পরিবর্তনগুলো আসছে, আমরা চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলি, আমরা এআই এর ব্যাপক ব্যবহারের কথা বলি, প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত? আমরা কি নীতিগতভাবে সহায়তা দিচ্ছি আমাদের তরুণ সম্প্রদায়, যুবক, এদেরকে কি আমরা সঠিকভাবে সঠিক স্কিলটুকু তুলে দিতে পারছি কিনা? আমাদের টিভেট বা আমাদের কারিগরি শিক্ষা এবং ভোকেশনাল শিক্ষার যে জায়গাগুলা, সেই শিক্ষা ব্যবস্থাটাকে কি আমরা আন্তর্জাতিক মানে করতে পারছি কিনা? কারণ এখানে যখন আমরা ওই যে বৈদেশিক বাজারে যে আপনার মাইগ্রেশন এর কথা বলছি, যে একে তো হচ্ছে আমরা সাধারণত লো অর সেমি স্কিলড এই সব কর্মের জন্য আসলে আমাদের দেশ থেকে আপনার শ্রমিকরা যান। এখানে যে আপনার ট্রেনিং এর প্রশিক্ষণের যে ইয়েগুলো আছে, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার উন্নত দেশে অ্যাক্রিডেটেড না। আবার যেটা দেখা যায় যে বাজার এখন যে টাইপের জব এবং স্কিলকে ডিমান্ড করে, আমরা ঠিক সেই লেভেলের স্কিল দিতে পারি না। বাইরের দেশে কিন্তু কেয়ার সেক্টর ইজ বুমিং, দ্যাট ইজ ওয়ান থিং। যে আমরা যদি সঠিক দক্ষতা সম্পন্ন নার্সিং সেক্টরে এবং এই জায়গাগুলোতে আমরা যদি আমাদের তরুণ সম্প্রদায়কে আমরা যদি ইকুইপমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জায়গাগুলোতে, এবং তার মানে হচ্ছে কি, এই নতুন প্রযুক্তির কারণে কিছু কিছু ট্রেডিশনাল সেক্টরে আপনার কর্মসংস্থান একেবারেই হারিয়ে যাবে বিশ্বব্যাপী, আবার নতুন নতুন কিছু জায়গায় কাজের সুযোগ তৈরি হবে। আমার কথা হচ্ছে যে আমরা জাতীয় পর্যায়ে সেইভাবে কি নিজেদেরকে তৈরি করতে পারছি কিনা, আমাদের জাতীয় নীতিগুলা কি আসলে পলিসিগুলো কি কোহেরেন্ট কিনা, তারা কি অ্যালাইন্ড কিনা। হ্যাঁ, কারণ আমরা কিন্তু সামনে আরো অনেক বড় বড় চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাব। আমরা এলডিসি গ্রাজুয়েশনের কথা জানি, আমরা গ্লোবাল ওয়ারের কথা জানি, আমরা জানি আমরা এক্সপোর্টকে ডাইভার্সিফাই করতে পারিনি, না মার্কেট না প্রোডাক্ট। সো এত সব সমস্যা, তারপরে আসতেছে আবার ইউতে আপনার ইউ গ্রিন ডিল, যখন আমাদেরকে আসলে শুধু পণ্য তৈরি করলেই হবে না, তাকে আপনার এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল সেই সব কঠিন শর্তগুলো আমাদেরকে বজায় রাখতে হবে। তো তবে আমরা ভীষণভাবে একটি কর্মোদ্যোগী জাতি, আমরা অতীতে অনেক ঝড়ঝাপটা কিন্তু মোকাবেলা করে আজকের এই জায়গায় পৌঁছেছি। আমি আশাবাদী, যদি একটি সুষ্ঠু নির্বাচন পরবর্তী একটি আপনার যদি আমরা একটা যদি স্টেবল পরিবেশ দিতে পারি প্রাইভেট সেক্টরকে, এবং যদি আমরা দুর্নীতিটিকে একেবারে যদি উধাও নাও করতে পারি, কিন্তু সেটাকে যদি আমরা একটি কাঠামোগত জায়গায় রাখতে পারি, তাহলেও আমরা কিন্তু প্রবৃদ্ধির জায়গাটাতে ধীরে ধীরে ফিরে যাব। আর ইনফ্লেশনকে অতি অবশ্যই আপনার নজরদারির ভিতরে রাখতে হবে, কারণ হচ্ছে যে আমাদের ইনফ্লেশন কিছুটা কমে আসলেও এখনো কিন্তু দক্ষিণ এশিয়ার ভিতরে আমাদের ইনফ্লেশন সবচেয়ে বেশি। এবং কেন্দ্রীয় ব্যাংক এখন একটি সংকোচনশীল মুদ্রানীতি ফলো করছে, যার দরুন যতদিন পর্যন্ত ইনফ্লেশনকে আপনার 8%-এর নিচে নিয়ে আসতে না পারবে, তারা পলিসি রেট কমাবেন না, যার দরুন আপনার সুদের হার বেশি থাকার কারণে প্রাইভেট সেক্টরও কিন্তু আপনার ইনভেস্টমেন্টের জায়গাটাতে যেতে পারবেন না। অনেকগুলো ইস্যু বললাম। ডক্টর ওয়াসল বিন সাদাত, আপনাকে ধন্যবাদ। আমরা বিরতির পর আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমি এবার প্রশ্ন রাখতে চাই ডক্টর মাজেদুল হক আপনার কাছে।
আমি জানতে চাই, এই যে বাংলাদেশের অর্থনীতির বর্তমান যে পরিস্থিতি রয়েছে, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, বেকারত্ব সব মিলিয়ে এর থেকে নিরসনের পথ কি হতে পারে? এর থেকে নিরসনের পথ অনেকগুলো ডাইমেনশন আনতে হবে। তার ভিতরে কিছু কিছু ডাইমেনশনের কথা আমি বলি, ওয়ে আউটটা যদি বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সাধারণ মানুষের যে জীবন মান যেভাবে চলছে, যে প্রতিটা মানুষ দরিদ্র হওয়ার একটা লাইনে রয়েছে, তাই না? ওনাদেরকে এখন আপনাকে উত্তোলন করতে হবে, ঠিক মানে দারিদ্র্য সীমার যে লাইনে আছে সেই লাইন থেকে উত্তোলন করে আনতে হবে। এবং এটা করে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গভর্নমেন্টের স্টেট লেভেলের সাপোর্ট বাড়াতে হবে, বাজেট সহায়তা বাড়াতে হবে, আপনার নিরাপত্তা কর্মসূচিগুলো বাড়াতে হবে। এবং এই বিষয়ের সাথে সাথে যেটা করতে হবে সেটা তাদেরকে কর্মসংস্থানের জন্য দেশীয় উৎস এবং বৈদেশিক উৎস দুইটা জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং আমি বলবো যে প্রবাসী বাজারটা আমাদেরকে সাস্টেনেবল রাখতে হবে, কারণ প্রবাসী বাজার বাংলাদেশের অর্থনীতি যেহেতু এখনো আপনার বহুমুখী অর্থনীতি না বাংলাদেশের অর্থনীতি, যেমনটা হয়েছে ভিয়েতনাম। সুতরাং বহুমুখী অর্থনীতি এখনো আমরা করতে পারিনি। সুতরাং তাহলে আমার যে বৈদেশিক শ্রমবাজার রয়েছে এবং আমার যে রপ্তানি আয় রয়েছে, এই দুইটাকে আমাকে ঠিক রাখতে হবে এবং দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। বাড়ানোর পরে ফলে যেটা হচ্ছে মানুষ অটোমেটিক্যালি সে কর্মসংস্থানে কিন্তু অ্যাটাচমেন্ট হয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে প্রকল্পগুলো আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যে প্রকল্প, এই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকারের একটা বিনিয়োগ, বাট এটা কিন্তু আপনার কমে গেছে, অনেকটা কমে গেছে। আর বেসরকারি বিনিয়োগ তো মানে কমে গেছেই, এর পাশাপাশি কিন্তু সরকারের বিনিয়োগও কিন্তু কমে গেছে। যদি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলি, তাহলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো আপনার জনবান্ধব প্রকল্প নিতে হবে। এমন কিছু প্রকল্প এখন এই মুহূর্তে নেওয়া যাবে না যে আপনার সাধারণ মানুষ সেখান থেকে বঞ্চিত হচ্ছে। জনবান্ধব প্রকল্প নিব এবং অ্যাসেসমেন্ট করে খুব মূল্যায়ন করে প্রকল্পগুলো নিতে হবে, কারণ বাংলাদেশ তো আসলে ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছে দিনে দিনে, সব কিছু ঋণ নির্ভর। যেহেতু আমার কর কাঠামো আমি এখনো দুর্বল রয়েছে, দুর্বল কর কাঠামো এখনো রয়েছে, আমি রাজস্ব আয় বাড়াতে পারছি না, ব্যর্থ হচ্ছে বারবার। তাই সুতরাং যে অ্যাসেসমেন্ট করে আমার প্রকল্পগুলো হাতে নিব, উন্নয়ন ব্যয় আমার চলমান থাকবে এবং আমার বৈদেশিক শ্রমবাজার দেশি শ্রমবাজার করতে গেলে আমাকে দেশি বিদেশি বিনিয়োগ এবং আমার যে গ্রাজুয়েট বের হচ্ছে, এখানে সরকারের কি পদক্ষেপ থাকতে পারে? সরকারের পদক্ষেপ থাকবে হচ্ছে যে আপনার তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা, তাদেরকে ল্যাঙ্গুয়েজের উপরে ট্রেনিং হোক, বা বিশেষ বিশেষ যে দক্ষতা যেটা চাই, জাপান যেটা চাই, দক্ষিণ কোরিয়া যেটা চাই, যেটা আপনার ফিলিপাইন করে, যেটা নেপাল করে, এই মানে তাদের ডিমান্ড অনুযায়ী আমাদেরকে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে। আর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর বিকল্প নাই। আপনি যদি মানব উন্নয়ন সূচককে এগিয়ে যান তাহলে সারা পৃথিবী আপনার কাছ থেকে আপনার জনশক্তি নিবে। আরেকটা হলো যে আপনি যদি দুর্নীতিটাকে আপনি রোধ করতে পারেন এবং মিতব্যয়ী হতে পারেন, তাহলে আপনার অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে। দুর্নীতি রোধ করেন তাহলে মানুষের কর্মসংস্থান বাড়বে, মানুষ সে আয় বৈষম্যের শিকার হবে না, সম্পদ বৈষম্যের শিকার হবে না। এই বিষয়গুলোকে আপনি যদি কনসিডার করেন, এবং এটা রাষ্ট্র চাইলে এটা সম্ভব। আমি যদি কর কাঠামো আমি খুব ভালো একটা কর কাঠামো করি, সেখান থেকে আমার বৈষম্য কমানো সম্ভব। যারা কর দিচ্ছে না মানে তারা দিচ্ছেই না, যারা দিচ্ছে তারা দিচ্ছে। আরেকটা বিষয় হলো যে দেখেন যে আঞ্চলিক যে সংযোগ মানে রিজিওনাল কানেক্টিভিটি এবং আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে বাংলাদেশকে খুব তদারকি হতে হবে, কারণ ছাড়ভুক্ত যে দেশগুলো রয়েছে সেখানে বাংলাদেশের আপনার বাণিজ্য খুবই কম। সেটা শুধু ভারতের সাথে তাদের বাণিজ্য রয়েছে, বাংলাদেশের ছাড়ভুক্ত দেশগুলোর ভিতরে 92% বাণিজ্য ভারতের সাথে, আর বাকি দেশগুলো 7টা দেশের সাথে আর কোনো বাণিজ্য নেই। তাহলে আপনার বিমস্টেকভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের সাথেও আপনি বাণিজ্য বাড়ান, এই সমস্ত বিষয়গুলো চুক্তি করেন, দেখবেন যে আপনার রিজিওনাল কানেক্টিভিটি হইলে যেটা বাণিজ্য বাড়লে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ডক্টর মাজেদুল হক, ধন্যবাদ আপনাকে। আমি এবার যুক্ত হতে চাই ডক্টর ওয়াসেল বিন সাদাত আপনার কাছে। আমি একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। বাংলাদেশের অর্থনীতির যে বর্তমান অবস্থা রয়েছে এ থেকে উত্তরণের পথ কি হতে পারে জানতে চাই আপনার কাছে। আমরা যেহেতু খুব শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আয়োজনের, একটু সংক্ষেপে জানতে চাই আপনার কাছে। জি, আমাদের প্রথমত এবং প্রধানত যেটা দরকার, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতাটাকে আগে নিশ্চিত করা, এবং সে জায়গা থেকে আমাদের ব্যবসায়ী সম্প্রদায় সহ সাধারণ মানুষ সবার ভিতরে সেই আস্থার জায়গাটাকে আবার পুনরায় তৈরি করা। মনে রাখতে হবে, আস্থা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না। আপনার কাজ এবং আপনার যে ইঙ্গিত থাকবে, আপনার যে কমিটমেন্ট থাকবে, সেই কমিটমেন্টটি কিন্তু আপনাকে কনফিডেন্স দিবে। কনফিডেন্স যখন একবার চলে আসবে তখন ধীরে ধীরে আপনার অন্য সমস্যাগুলোকে, যদি আমরা আমাদের দুর্নীতিকে, আমি বলছি দুর্নীতি একবারে আমরা নির্মূল করে দিব
এরকম কথা বলার থেকে দুর্নীতিকে আমরা যেভাবে ইনস্টিটিউশনালাইজ করে ফেলেছিলাম সে জায়গা থেকে বেরিয়ে আসা এবং কিছু কিছু বড় দুর্নীতির দৃষ্টান্তমূলক জায়গা, এই জায়গাটাতে আপনার ভূমিকা রাখতে হবে। আর ইনফ্লেশনটাকে নজরদারির মধ্যে রেখে আপনার কিভাবে আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে এবং আপনার আরো প্রোডাক্টিভ করে এবং প্রোডাক্টিভ সেক্টরে কিভাবে আরো ইনভেস্টমেন্ট আনা যায় সেই জায়গাগুলোতে গুরুত্ব আরোপ করতে হবে। আর আমরা বারবার যদিও বলতে চাচ্ছি যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী এর মাধ্যমে অবশ্যই এটাকে আপনার বাড়ানো উচিত, আপনার কাভারেজ ঠিক করা উচিত, কিন্তু সমস্যা কিন্তু ওই জায়গাতেই, সেটা হচ্ছে আমাদের ফিসক্যাল স্পেসটা বড় সংকীর্ণ। আমাদের হাতে এনাফ টাকা নেই যেটা দিয়ে আমরা যাদের প্রয়োজন তাদের সবাইকে আমরা সেই সাহায্যটুকু করতে পারবো। তো সামনে যা বলছিলাম, হ্যাঁ চ্যালেঞ্জিং সময়, কিন্তু আমাদেরকে ধীরে ধীরে একটা একটা সমস্যার সমাধান করে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।